রাধিকার মন ছিছি করে উঠল। অপমান ভুলে গেছে, ঘুম এসেছে। সে শম্ভুকে ডাকল না। দেশলাইটা চুলের খোঁপায় গুঁজে টিনটা হাতে নিয়ে একাই বেরিয়ে গেল। ওই পিছন দিক থেকে দিতে হবে। ওদিকটা সমস্ত পুড়ে গেলে তবে এদিকটায় মেলার লোকে আলোর শিখা দেখতে পাবে। ক্রূর হিংস্র সাপিনীর মতোই সে অন্ধকারের মধ্যে মিশে সনসন করে চলেছিল। পেছনে এসে টিনটা নামিয়ে সে হাঁপাতে শুরু করল। চুপ করে বসে সে খানিকটা বিশ্রাম করে নিল। বসে থাকতে থাকতে তাঁবুর ভেতরটা একবার দেখে নেওয়ার জন্য সে কানাতটা সন্তর্পণে ঠেলে বুক পেতে মাথাটা গলিয়ে দিল। সমস্ত তাঁবুটা অন্ধকার। সরীসৃপের মতো বুকে হেঁটে বেদেনী ভেতরে ঢুকে পড়ল। খোঁপার ভেতর থেকে দেশলাইটা বের করে ফস করে একটা কাঠে জেলে ফেলল। তার কাছেই এই যে কৃষ্ট একটা অসুরের মতো পড়ে অঘরে ঘুমোচ্ছে। আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস, গল্পের দুপুর, গল্পের আড্ডা। আজ আমাদের নিবেদন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনায় বেদেনী। শম্ভু বাজিকর এ মেলায় প্রতি বছর আসে। তার বসার জায়গাটা মা কঙ্কালীর এস্টেটের খাতায় চিরস্থায়ী বন্দোবস্তের মতো কায়েমি হয়ে গেছে। লোকে বলে বাজি, কিন্তু শম্ভু বলে ভোজবাজি ছাড় কাজ। ছোট তাঁবুটার প্রবেশপথের মাথার ওপরেই কাপড়ে আঁকা একটা সাইনবোর্ডেও লেখা রয়েছে ভোজবাজি সার্কাস। লেখাটার এক পাশে একটা বাঘের ছবি, অন্য পাশে একটা মানুষ, তার এক হাতে রক্তাক্ত তলোয়ার, অন্য হাতে একটা কাটা মুন্ডু। প্রবেশ মূল্য মাত্র 2 পয়সা। ভোজবাজি অর্থে গোলক ধামের খেলা। ভেতরে পট টাঙিয়ে কাপড়ের পর্দায় শম্ভু মোটা লেন্স লাগিয়ে দেয়। গ্রামের লোকেরা বিমুগ্ধ বিস্ময়ে সেই লেন্সের মধ্য দিয়ে দেখে আংরেজ লোকের যুদ্ধ, দিল্লি কা বাদশাহ, কাবুল কে পাহাড়, তাজ বেবি কা কবর। তারপর শম্ভু লোহার রিং নিয়ে খেলা দেখায়। সব শেষে একটা পর্দা ঠেলে দেখায় খাঁচায় বন্দি একটা চিতা বাঘ। বাঘটাকে বাইরে এনে তার ওপরে শম্ভুর স্ত্রী রাধিকা বেদেনী চেপে বসে। বাঘের সামনের থাবা দুটো ধরে টেনে তুলে নিজের ঘাড়ের ওপর চাপিয়ে মুখোমুখি দাঁড়িয়ে বাঘটাকে চুমু খায়। সব শেষে বাঘটার মুখের ভেতর নিজের প্রকাণ্ড চুলের খোঁপাটা পুরে দেয়। মনে হয় মাথাটাই বাঘের মুখের মধ্যে পুরে দিল। সরল গ্রামবাসী স্তম্ভিত বিস্ময়ে নিঃশ্বাস বন্ধ করে দেখতে দেখতে হাততালি দিয়ে ওঠে। তারপরেই খেলা শেষ হয়, দর্শকের দল বেরিয়ে যায়। সর্বশেষ দর্শকটির সঙ্গে শম্ভুও বেরিয়ে এসে আবার তাঁবুর দুয়ারে জয় ঢাকটা পেটাতে থাকে। জয় ঢাকের সঙ্গে স্ত্রী রাধিকা বেদেনী একজোড়া প্রকাণ্ড করতাল বাজায়, ঝন ঝন ঝন, আর মধ্যে মধ্যে শম্ভু হাঁকে, বাঘ, ওই বড় বাঘ। বড় বাঘ কি করে? পক্ষীরাজ ঘোড়া হয়, মানুষের চুমা খায়। জ্যান্ত মানুষের মাথা মুখের মধ্যে পড়ে, কিন্তু খায় না। কথাগুলো শেষ করেই সে ভেতরে গিয়ে বাঘটাকে তীক্ষ্ণাগ্র অঙ্কুশ দিয়ে খোঁচা মারে। সঙ্গে সঙ্গে বাঘটা বারবার গর্জন করতে থাকে। তাঁবুর দরজার সামনে সমবেত জনতা ভীতিপূর্ণ কৌতূহল কম্পিত বুকে তাঁবুর দিকে এগিয়ে যায়। দরজার পাশে দাঁড়িয়ে বেদেনী 2 করে পয়সা নিয়ে ঢুকতে দেয়। এছাড়াও বেদেনীর নিজের খেলা আছে। তার আছে একটা ছাগল, 2 বাঁদর আর গোটা কতক সাপ। সকাল হতেই সে নিজের ঝুলি ঝাঁপি নিয়ে গ্রামে বের হয়। গৃহস্থের বাড়ি বাড়ি খেলা দেখিয়ে গান গেয়ে রোজগার করে আনে। এবার শম্ভু কঙ্কালীর মেলায় এসে ভীষণ রেগে উঠল। কোথা থেকে আর একটা বাজির তাঁবু এসে বসে গেছে।
তার জন্য নির্দিষ্ট জায়গাটা অবশ্য খালি পড়ে আছে, কিন্তু এ বাজির তাঁবুটা অনেক বড় এবং কায়দাকরণও অনেক অভিনব। বাইরে দুটো ঘোড়া, একটা গরুর গাড়ির উপর একটা খাঁচা রয়েছে, নিশ্চয়ই ওটাতে বাঘ আছে। গরুর গাড়ি থেকে মাল নামিয়ে শম্ভু নতুন তাঁবুর দিকে মর্মান্তিক ঘৃণায় হিংস্র দৃষ্টিতে চেয়ে কিষ্টকে দেখল। তারপর আক্রোশ ভরা নিচু গলায় বলল, সালা! তার মুখ ভীষণ হয়ে উঠল। শম্ভুর সমগ্র চেহারার মধ্যে একটা নিষ্ঠুর হিংস্র ছাপ যেন মাখানো আছে। ক্রূর নিষ্ঠুরতা বোঝায় এমন এক ধরনের উগ্র তামাটে রং আছে। শম্ভুর গায়ের রং সেই উগ্র তামাটে। চেহারা লম্বা, সারা শরীরে একটা শ্রীহীন কঠোরতা, মুখে কপালের নিচেই একটা খাঁজ, সাপের মতো ছোট ছোট গোল চোখ, তার উপর সে দক্তুর, সামনের দুটো দাঁত যেন বাঁকা হিংস্র ভঙ্গিতে সব সময় বাইরে বেরিয়ে থাকে। হিংসায় রাগে সে আরো ভয়াবহ হয়ে উঠল। রাধিকাও হিংসায় রাগে ধারালো ছুরি যেমন আলোর স্পর্শে চকমক করে ওঠে, তেমনি ঝকমক করে উঠল। দাঁড়া, বাঘের খাঁচায় দিব গোকরার ডেকা সাইরা। রাধিকার উত্তেজনার স্পর্শে শম্ভু আরো উত্তেজিত হয়ে উঠল। সে ক্রুদ্ধ লম্বা পায়ে এগিয়ে এসে নতুন তাঁবুটার ভেতর ঢুকে বলল, কে বটে? মালিক কে বটে? কে চাই? তাঁবুর ভেতরের আর একটা ঘরের পর্দা ঠেলে বেরিয়ে এলো একটি জোয়ান পুরুষ, 6 ফুটের বেশি লম্বা, শরীরের প্রতিটি অবয়ব সবল এবং দৃঢ়, কিন্তু তবুও দেখলে চোখ জুড়িয়ে যায়। লম্বা হালকা দেহ, তেজি ঘোড়ার যেমন মনোরম লাবণ্য ঝকমক করে, লোকটির হালকা অথচ সবল দৃঢ় শরীরে তেমনি একটি লাবণ্য আছে। রং কালোই, নাকটি লম্বা টিকালো, চোখ সাধারণ, পাতলা ঠোঁট দুটির ওপর তুলি দিয়ে আঁকা গোঁফের মতো একজোড়া গোঁফ সূচালো করে পাক দেওয়া, মাথায় বাবরি চুল, গলায় কারে ঝোলানো একটি সোনার ছোট চাকা তক্তি। সে এসে শম্ভুর সামনে দাঁড়ালো। দুজনেই দুজনকে দেখছিল। কে চাই? নতুন বাজিকর আবার প্রশ্ন করল। কথার সঙ্গে সঙ্গে মদের গন্ধে শম্ভুর নাকের নিচে বাতাস ভুরভুর করে উঠল। শম্ভু খপ করে ডান হাত দিয়ে তার বাঁ হাতটা চেপে ধরল। এ জায়গা আমার। আমি আজ 5 বছর এইখানে বসেছি। ছোকরাটিও খপ করে নিজের ডান হাতে শম্ভুর বাঁ হাত চেপে ধরল। মাতালের হাসি হাসল। সে হবে, সে হবে, আগে মত টুকচা। শম্ভুর পেছনে জলতরঙ্গ বাদ্যযন্ত্র খুব দ্রুত গতিতে যেন গত বেজে উঠল। তা কাঠি বোতল আছে তোমার নাগর? মদ খাওয়াইবা? ছোকরাটি শম্ভুর মুখ থেকে পেছনের দিকে চেয়ে রাধিকাকে দেখে বিস্ময়ে মোহে কথা হারিয়ে নির্বাক হয়ে গেল। কালো সাপেনির মতো ছিপছিপে লম্বা বেদেনির সারা অঙ্গে যেন মাদকতা মাখা। তার ঘন কোঁকড়ানো কালো চুলে, চুলের মাঝখানে সাদা সুতোর মতো সিঁথিতে, তার ঈষৎ বাঁকা নাকে, টানা টানা অর্ধনিমিলিত ভঙ্গির মুদির দৃষ্টি দুটি চোখে, সূচালো চিবুকটিতে, সারা অঙ্গে মাদকতা। সে যেন মদিরার সমুদ্রে স্নান করে উঠল। মাদকতা তার সারা গা বেয়ে ঝরে ঝরে পড়ছে। মহুয়া ফুলের গন্ধ যেমন নিঃশ্বাসে মাদকতা ভরে দেয়, বেদেনির কালো রূপও তেমনি চোখে একটা নেশা ধরিয়ে দিল। শুধু রাধিকারই নয়, এই বেদে জাতের মেয়েদের এটা একটা জাতিগত রূপ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য রাধিকার রূপের একটা প্রতীকের সৃষ্টি করেছে। কিন্তু মোহময় মাদকতার মধ্যে আছে খুরের মতো ধারের ইঙ্গিত, চারদিকে হিংস্র তীক্ষ্ণ উগ্রতার আভাস। মোহমত্ত পুরুষকেও থমকে দাঁড়াতে হয়, ভয়ের চেতনা জাগিয়ে তোলে, বুকে ধরলে হৃৎপিণ্ড পর্যন্ত ছিন্ন ভিন্ন হয়ে যাবে। রাধিকার খিলখিল হাসি থামেনি। সে নতুন বাজিকরের বিস্ময় বিহবল নীরব অবস্থা দেখে আবার বলল, এ কি বাঘ হইছে গেল সেনাগরের? বেদের বাচ্চা গো আমি, বেদের ঘরে মদের অভাব? এসো এসো, ঘরে এসো।
কথা সত্য, এ জাতিটি মদ কখনো কিনে খায় না। ওরা লুকিয়ে চোলাই করে, ধরাও পড়ে, জেলেও যায়, কিন্তু তাই বলে স্বভাব কখনো ছাড়ে না। শাসন বিভাগের কাছে পর্যন্ত এদের এই অপরাধটা অতি সাধারণ হিসেবে লঘু হয়ে দাঁড়িয়েছে। শম্ভুর বুকটা নিঃশ্বাসে ভরে এতখানি হয়ে উঠল। আহ্বানকারীও তার স্বজাতি, নতুবা সে রাধিকার দিকে ফিরে কঠিন দৃষ্টিতে চেয়ে বলল, তুই এখানে কেন এলি? মরণ তোমার, আমি মদ খাবো লাই। তাঁবুর ভেতরে ছোট একটা ঘরের মধ্যে মদের আড্ডা বসল। চারদিকে পাখির মাংসের টুকরো টুকরো হাড়ের কুঁচি ও একরাশি মুড়ি ছড়িয়ে পড়ে আছে। একটা পাতায় এখনো খানিকটা মাংস, আরেকটায় কতকগুলো মুড়ি, পেঁয়াজ, লঙ্কা, খানিকটা নুন, দুটো খালি বোতল গড়াচ্ছে, একটা বোতল আধ খাওয়া। অগোছালো পোশাক পরা একটি বেদের মেয়ে পাশেই নেশায় অচেতন হয়ে পড়ে আছে। মাথার চুল ধুলোয় রুক্ষ, হাত দুটো মাথার ওপর দিয়ে ঊর্ধ্ব বাহুর ভঙ্গিতে মাটির ওপর লুটিয়ে আছে। মুখে তখনও মদের ফেনা বুদবুদের মতো লেগে রয়েছে। হৃষ্টপুষ্ট শান্তশিষ্ট চেহারার মেয়েটি রাধিকা তাকে দেখে আবার খিলখিল করে হেসে উঠল। তোমার বেদেনি এ কি, এই যে কাটা কলা গাছের পাড়া পড়েছে গো। নতুন বাজিকর হাসল। তারপর সে টলতে টলতে কিছুটা এগিয়ে গিয়ে একটা জায়গার আলগা মাটি সরিয়ে দুটো বোতল বের করে আনলো। মদ খেতে খেতে কথা যা বলার বলছিল নতুন বাজিকর আর রাধিকা। শম্ভু মত্ততার মধ্যেও গম্ভীর হয়ে বসেছিল। প্রথম পাত্র পান করেই রাধিকা বলল, তা কি নাম গো তোমার, বাজিকর? নাম শুনলে গালি দেবে আমায় বেদেনি। কেনে? নাম বটে কিষ্ট বেদে। তা গালি দিবে কেনে? তোমার নাম যে রাধিকা বেদেনি, তাই বলছি। রাধিকা খিলখিল করে হেসে গড়িয়ে পড়ল। পরক্ষণেই সে নিজের কাপড়ের ভেতর থেকে ক্ষিপ্র হাতে কি বের করে নতুন বাজিকরের গায়ে ছুঁড়ে দিয়ে বলল, কই দেখি, কালিয়া দমন করো দেখি কিষ্ট। শম্ভু চঞ্চল হয়ে পড়ল, কিন্তু কিষ্ট ক্ষিপ্র হাতে আঘাত করে সেটাকে মাটিতে ফেলে দিল। একটা কালো কেউটের বাচ্চা। আহত সর্পশিশু হিস হিস গর্জনে মুহূর্তে ফনা তুলে কামড়াতে উদ্যত হয়ে উঠল। শম্ভু চিৎকার করে উঠল, কামা! অর্থাৎ ২০ দাঁত এখনো ভাঙা হয়নি। কিষ্ট কিন্তু ততক্ষণে তার মাথাটা বাঁ হাতে চেপে ধরে হাসতে শুরু করে দিয়েছে। হাসতে হাসতে সে ডান হাতে ট্যাঙ্ক থেকে ছোট একটা ছুরি বের করে দাঁত দিয়ে খুলে ফেলল এবং সাপটার ২০ দাঁত ও বিষের থলি দুই কেটে ফেলে রাধিকার গায়ে আবার ছুঁড়ে দিল। রাধিকাও বাঁ হাতে সাপটাকে ধরে ফেলল, কিন্তু রাগে সে মুহূর্তে আগের ওই সাপটার মতোই ফুলে উঠল। আমার সাপ তুমি কামাইলে কেনে? তুমি যে বললে গো দমন করতে, তুমি তো বললে। রাধিকা মুহূর্তে আসন ছেড়ে উঠে তাঁবু থেকে বেরিয়ে গেল। সন্ধ্যার আগেই নতুন তাঁবুতে আজ থেকেই খেলা দেখানো হবে। সেখানে খুব সমারোহ পড়ে গেছে। বাইরে মাচা বেঁধে সেটার উপর বাজনা বাজতে শুরু করেছে। একটা পেট্রোম্যাক্স আলো জ্বালবার উদ্যোগ হচ্ছে। রাধিকা তাদের ছোট তাঁবুটির বাইরে এসে দাঁড়ালো। তাদের খেলার তাঁবু এখনও খাটানো হয়নি। রাধিকার চোখ দুটো হিংস্রভাবে যেন জ্বলছিল। শম্ভু কাছেই একটা গাছতলায় নামাজ পড়ছিল। আরও একটু দূরে একটা গাছের পাশে নামাজ পড়ছে কেষ্ট। বিচিত্র জাত বেদেরা। জাতি জিজ্ঞাসা করলে বলে বেদে, তবে ধর্মে ইসলাম, আচারে পুরো হিন্দু।
মনসা পুজো করে, মঙ্গলচণ্ডী ষষ্ঠীর ব্রত করে, কালী দুর্গাকে ভূমিষ্ঠ প্রণাম করে, নাম রাখে শম্ভু, শিব, কৃষ্ণ, হরি, কালী, দুর্গা, রাধা, লক্ষ্মী। হিন্দু পুরাণ কথা এদের কণ্ঠস্থ। এমনই আরেকটি সম্প্রদায় পট দেখিয়ে হিন্দু পুরাণ গান করে। তারা নিজেদের বলে পটুয়া, বিপুল চিত্রকরের জাতি। বিবাহ আদান প্রদান সামগ্রিকভাবে ইসলাম সম্প্রদায়ের সঙ্গে হয় না, নিজেদের এই বিশিষ্ট সম্প্রদায়ের মধ্যেই আবদ্ধ। বিয়ে হয় মোল্লার কাছে ইসলামী পদ্ধতিতে, মরলে পোড়ায় না, কবর দেয়। জীবিকায় বাজিকরেরা সাপ ধরে, সাপ নাচিয়ে গান করে, বাঁদর ছাগল নিয়ে খেলা দেখায়। অতি সাহসী কেউ কেউ এমনই তাঁবু খাটিয়ে বাঘ নিয়েও খেলা দেখায়, কিন্তু নতুন তাঁবুর মতো সমারোহ করে তাদের সম্প্রদায়ের কেউ কখনো খেলা দেখায়নি। রাধিকার চোখ ফেটে জল আসছিল। তার মনুষ্যচক্ষে কেবল ভেসে উঠছিল ওদের সবল তরুণ বাঘটির কথা। এর মধ্যেই লুকিয়ে বাঘটাকে সে কাঠের ফাঁক দিয়ে দেখে এসেছে। সবল দৃঢ় ক্ষিপ্রতা ব্যঞ্জক অঙ্গ প্রত্যঙ্গ, চকচকে চিকন লোম, মুখে হাসির মতো ভঙ্গি যেন সবসময় লেগে রয়েছে। আর তাদের বাঘটা স্থবির, শিথিল দেহ, অতি কর্কশ, খসখসে লোমগুলো দেখলে রাধিকার শরীর ঘিন ঘিন করে ওঠে। কতবার যে শম্ভুকে বলেছে একটা নতুন বাঘ কেনার জন্য, কিন্তু শম্ভুর কি যে মমতা ওই বাঘটার প্রতি, তার কারণ সে কিছুতেই খুঁজে পায় না। নামাজ সেরে শম্ভু ফিরে আসতেই সে গভীর ঘৃণা ও বিরক্তির সঙ্গে বলে উঠল, তোর এই বুড়া বাঘের খেলা কেউ দেখতে আসবে ক্লাই? এই, তুই জানছিস সব? না, জেনা না আমি, তুই জানছিস সব, বুড়া। ওরে মরা, মরার নাচ দেখতে কার কবে ভালো লাগে রে? আমারে বলে কিনা তুই জানছিস সব। শম্ভু মুহূর্তে ক্ষিপ্ত হয়ে উঠল। পরিপূর্ণভাবে তার হিংস্র দুপাটি দাঁত ওই বাঘের মতো ভঙ্গিতেই বের করে সে বলল, এই, ছোকরাটার উপরে বড় টান দেখছি যে তোর, হ্যাঁ? কি কি বললি বেঈমান? শম্ভু আর কোনো কথা বলল না। অঙ্কুশভীত বাঘের মতো ভঙ্গিতেই সেখান থেকে চলে গেল। রাগে অভিমানে রাধিকার চোখ ফেটে জল এলো। বেঈমান, তাকে এত বড় কথাটা বলে গেল। সব ভুলে গেছে সে। নিজের বয়সটাও তার মনে নেই। 40 বছরের পুরুষ, তুই তো বুড়ো। রাধিকার বয়সের তুলনায় তুই বুড়ো ছাড়া আর কি? রাধিকা এইসবে 22-এ পা দিয়েছে, সে কি দায় পড়ে শম্ভুকে বরণ করেছে? রাধিকা তাড়াতাড়ি নিজেদের তাঁবুর ভেতর ঢুকে গেল। সত্য কথা, সে আজ 5 বছর আগের ঘটনা। রাধিকার বয়স তখন 17। তারও 3 বছর আগে শিবপদ বেদের সঙ্গে তার বিয়ে হয়েছিল। শিবপদ ছিল রাধিকার চেয়ে বছর 3-এর বড়। আজও তার কথা মনে করে রাধিকার দুঃখ হয়। শান্ত প্রকৃতির মানুষ, কোমল মুখশ্রী, বড় বড় চোখ। সে চোখের দৃষ্টি যেন মায়াবীর দৃষ্টি। সাপ, বাঁদর, ছাগল এসবে তার আসক্তি ছিল না। সে করত বেতের কাজ, ধামা বুনত, চেয়ার পালিশের কাজ করত, ফুলের শৌখিন সাজি তৈরি করত। তাতে তার উপার্জন ছিল গ্রামের সকলের চেয়ে বেশি। তারা স্বামী স্ত্রীতে বের হতো। সে কাঁধে ভার বয়ে নিয়ে যেত তার বেতের জিনিস, আর রাধিকা নিয়ে যেত তার সাপের ঝাঁপি, বাঁদর, ছাগল। শিবপদর সঙ্গে আরও একটি যন্ত্র থাকত। তার কোমরে গোঁজা থাকত বাঁশের বাঁশি। রাধিকা যখন সাপ নাচিয়ে গান গাইত, শিবপদ রাধিকার সুরের সঙ্গে মিলিয়ে বাঁশি বাজাত। এটা ছাড়াও শিবপদর আর একটা কত বড় গুণ ছিল, তাদের সামাজিক মজলিসে, বৃদ্ধদের আসরেও তার ডাক পড়ত। অতি ধীর প্রকৃতির লোক শিবপদ, এবং লেখাপড়াও কিছু কিছু নিজের চেষ্টায় সে শিখেছিল। এই জন্য তার পরামর্শ প্রবীণেরাও গ্রহণ করত। গ্রামের মধ্যে সম্মান কত তার! আর সেই শিবপদ ছিল রাধিকার কৃতদাসের মতো। টাকা কড়ি সব থাকত রাধিকার কাছে। তাঁতে বোনা কালো রঙের জমির ওপর সাদা সুতোর ঘন ঘন ঘরকাটা শাড়ি পরতে রাধিকা খুব ভালোবাসত। শিবপদ 12 মাস সেই কাপড়ই তাকে পরিয়েছে। এই সময় কোথা থেকে 10 বছর নিরুদ্দেশ থাকার পর এলো এই শম্ভু। সঙ্গে এই বাঘটা, একটা ছেঁড়া তাঁবু আর এক বিগত যৌবনা বেদিনী। বাঘ ও তাঁবু দেখে সকলের তাক লেগে গেল। রাধিকা প্রথম যেদিন শম্ভুকে দেখল, সেদিনের কথা তার আজও মনে আছে। সেই উগ্র পিঙ্গল বর্ণ,
উদ্ধত দৃষ্টি, কঠোর বলিষ্ঠ দেহ মানুষটিকে দেখে বিস্মিত হয়ে গিয়েছিল। শম্ভুও তাকে দেখছিল মুগ্ধ বিস্ময়ের সঙ্গে। সেই প্রথম ডেকে বলল, এই যে বেদিনী, দেখি তোর সাপ কেমন। তা নগরের শখ দেখি শেখো, পয়সা দিবা? পয়সা দিব না, তুই সাপ দেখালে আমি বাঘ দেখাবো। বাঘ! রাধিকা বিস্ময়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল। কে লোকটা? যেমন অদ্ভুত চেহারা, তেমনই কি অদ্ভুত কথা, বলে বাঘ দেখাবে। সে তার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলেছিল, সত্যি বলছো? বেশ, দেখ দেখ, আগে আমার বাঘটাকেই দেখ। সে তাকে তাঁবুর ভেতর নিয়ে গিয়ে সত্যি সত্যি বাঘ দেখিয়েছিল। রাধিকা সবিস্ময়ে তাকে প্রশ্ন করেছিল, এই বাঘ লিয়া তুমি কি করো? লড়াই করি, খেলা দেখাই। হ্যাঁ, হ্যাঁ, দেখবি তুই। বলে সঙ্গে সঙ্গে সে খাঁচা খুলে বাঘটাকে বের করে তার সামনের দুই থাবা দুই হাতে ধরে বাঘের সঙ্গে মুখোমুখি দাঁড়িয়েছিল। বেশ মনে আছে, রাধিকা বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল। শম্ভু বাঘটাকে খাঁচায় ভরে রাধিকার সামনে দাঁড়িয়ে বলেছিল, তুই একবার সাপ দেখা আমাকে। ওটা ওটা তোমার পোষ মেনেছে? এ বাঘিনী পোষ মানাতেই তো আমি ওস্তাদ রে। কি যে হয়েছিল রাধিকার, এক বিন্দু আপত্তি পর্যন্ত করেনি। দিন কয়েক পরেই সে শিবপদর সমস্ত সঞ্চিত অর্থ নিয়ে শম্ভুর তাঁবুতে এসে উঠেছিল। চোখের জলে শিবপদর বুক ভেসে গিয়েছিল, কিন্তু তাতে রাধিকার মমতা হওয়া দূরে থাক, লজ্জা হওয়া দূরে থাক, ঘৃণায় বিতরাগে তার অন্তর রিরি করে উঠেছিল। রাধিকার মা বাপ, গ্রামের সকলে তাকে ছি ছি করেছিল, কিন্তু রাধিকা সেসব গ্রাহ্যই করেনি। সেই রাধিকার আনা শিবপদর অর্থেই শম্ভুর এই তাঁবু ও খেলার অন্য সরঞ্জাম কেনা হয়েছিল। সে অর্থ আজ নিঃশেষিত হয়ে এসেছে। দুঃখেই দিন চলে আজকাল। শম্ভু যা রোজগার করে সবই নেশায় উড়িয়ে দেয়, কিন্তু রাধিকা একটি দিনের জন্য দুঃখ করেনি। আর বেঈমান কিনা এই কথা বলল, সে একটা মদের বোতল বের করে বসল। ওদিকে নতুন তাঁবুতে আবার বাজনা বাজছে, দোসরা দফার খেলারম্ভ হবে। মদ খেয়ে রাধিকা হিংস্র হয়ে উঠেছিল। ওই বাজনার শব্দে তার সমস্ত অন্তরটা যেন জ্বালা করে উঠল। ওদের তাঁবুতে মাঝরাতে আগুন ধরিয়ে দিলে কেমন হয়? সহসা তাদের তাঁবুর বাইরে শম্ভুর ক্রুদ্ধ উচ্চ কণ্ঠস্বর শুনে সে মত্ততার উপর উত্তেজিত হয়ে বাইরে এলো। দেখল শম্ভু সামনে দাঁড়িয়ে কিষ্ট, তার পরনে ঝকঝকে সাজ পোশাক, চোখ রাঙা। সেই তখন কথা বলছিল, কেন এতে দোষটা কি হলো? তোমরা বসে রইছো, আমাদের খেলা হচ্ছে, দেখবার নেওতা দিলাম, তাতে দোষটা কি হয়েছে? খেল দেখাবেন, খেলোয়াড়ই আমার। অপমান করতে আসছিস তুই? কিষ্ট কি বলতে গেল, কিন্তু তার আগেই উত্তেজিত রাধিকা একটা ইট কুড়িয়ে নিয়ে জোরে তাকে লক্ষ্য করে ছুঁড়ে বসল। অব্যর্থ লক্ষ্য, কিন্তু কিষ্ট অদ্ভুত, সেই ইটটা বলের মতো লুপে ধরে ফেলল, তারপর লোফাতে লোফাতে চলে গেল। বিস্ময়ে রাধিকা সামান্য কয়টা মুহূর্তের জন্য যেন স্তম্ভিত হয়ে গিয়েছিল। সে ঘোর কাটতেই সে বর্ধিত উত্তেজনায় আবার একটা ইট কুড়িয়ে নিল। শম্ভু তাকে থামালো। সে সাদরে তার হাত ধরে তাঁবুর মধ্যে নিয়ে গেল। রাধিকা বিপুল আবেগে শম্ভুর গলা জড়িয়ে ফোঁপাতে ফোঁপাতে কাঁদতে শুরু করল। এই মিলাটার বাদেই বাঘটাকে কিনে নিয়ে আসবো। বল কনাথ, হেলাটা খুলে। তাঁবুর একটা ছেঁড়া ফাঁক দিয়ে রাধিকা দেখল তাঁবুর কানাত খুলে দিচ্ছে, অর্থাৎ ভেতরে না গেলেও তারা যেন দেখতে বাধ্য হয়। সে রাগে গর্জন করে উঠল, দিব দিব আগুন ধরাইয়া তাঁবুতে। শম্ভু গম্ভীর হয়ে ভাবছিল। কিষ্ট চলন্ত ঘোড়ার পিঠে দাঁড়িয়ে কসরত দেখাচ্ছে। রাধিকা একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, শুনো, নতুন কিছু খেলা বার করো তুমি, নইলে বদনামি হবে। কেউ দেখবে না আমাগো এ খেলা। পুলিশে দড়িয়ে দেবো শালাকে, মজার সন্ধান দিন দেবো। ওদিকে টিয়া পাখিতে কামান ডাকল,
সেই মেয়েটা তারের ওপর ছাতা মাথায় দিয়ে নাচল। বাঘটার সঙ্গে কিষ্ট লড়াই করল। একটা থাবা বসিয়ে দিল বাঘটা। রাধিকা নিজেদের খেলার দৈন্যের কথা ভেবে ঝরঝর করে কেঁদে ফেলল। সঙ্গে সঙ্গে আক্রোশেও ফুলছিল। তাঁবুতে আগুন ধরলে ধুধু করে জ্বলে যায়। কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিলে কেমন হয়? পরদিন সকালে উঠতে রাধিকার একটু দেরি হয়ে গিয়েছিল। উঠে দেখল শম্ভু নেই। সে বোধহয় 2-4 জন মজুরের সন্ধানে গ্রামে গেছে। বাইরে এসে সে শিউরে উঠল। কিষ্টর তাঁবুর চারপাশে পুলিশ দাঁড়িয়ে আছে। দরজায় একজন দারোগা বসে আছেন। এ কি? সে শটান গিয়ে দারোগার সামনে সালাম করে দাঁড়ালো। দারোগা তার আপাদমস্তক দেখে বললেন, ডাক সব, আমরা তাঁবু দেখব। কি কসুর করলাম হুজুর? ভেতরে মদ আছে কিনা দেখবো আমরা। ডাক তোদের বেটা ছেলেদের, এখান থেকেই ডাক। রাধিকা বুঝল দারোগা তাকে এই তাঁবুরই লোক ভেবেছেন, কিন্তু সে আর তাঁর ভুল ভাঙালো না। আগে ভিতরে আমার কচি ছেলে আছে হুজুর। আচ্ছা ঠিক আছে, তুমি ছেলে নিয়ে আসতে পারো, আর ডেকে দাও পুরুষদের। রাধিকা দ্রুত তাঁবুর মধ্যে প্রবেশ করে সেই দেখা জায়গাটার আলগা মাটি সরিয়ে দেখল 3টে বোতল তখনও মজুত রয়েছে। সে একখানা কাপড় টেনে নিয়ে ভাঁজ করে বোতল 3টেকে পুড়ে ফেলল এবং সুকৌশলে এমন করে বুকে ধরল যে শীতের দিনে সযত্নে ঢাকা অত্যন্ত কচি শিশু ছাড়া আর কিছু মনে হয় না। তাঁবুর মধ্যেই কিষ্ট অঘরে ঘুমোচ্ছিল। পায়ের ঠেলা দিয়ে রাধিকা বলল, এই এই পুলিশ আসছে, বসে আইছে দুয়ারে, উঠা যাও। সে অকম্পিত সংযত পদক্ষেপে স্তন্যদানরত মায়ের মতো শিশুকে যেন বুকে ধরে বাইরে নিয়ে গেল। তার পেছন পেছনই কিষ্ট এসে দারোগার সামনে দাঁড়ালো। দারোগা প্রশ্ন করলেন, এ তাঁবু তোমার? আজ্ঞা জি হুজুর। দেখবো তাঁবু আমরা, ভেতরে মদ আছে কিনা তা আমরা দেখব। মেলার ভিড়ের মধ্যে শিশুকে বুকে করে বেদিনী ততক্ষণে জলরাশির মধ্যে জলবিন্দুর মতো মিশে গেছে। শম্ভু গুম হয়ে বসেছিল। রাধিকা উপুর হয়ে পড়ে ফুলে ফুলে কাঁদছিল। শম্ভু তাকে নির্মমভাবে প্রহার করেছে। শম্ভু ফিরে আসতে বিপুল কৌতুকে এসে হেসে পুলিশকে ঠকানোর বৃত্তান্ত বলে তার গায়ে ঢলে পড়ল। বলল, ভেলকি লাগাই দিয়েছি দারোগার সুকে। শম্ভু কঠিন আক্রোশ ভরা দৃষ্টিতে রাধিকার দিকে চেয়ে রইল। রাধিকার সেদিকে ভ্রুক্ষেপও ছিল না। সে হেসে বলল, খাওয়া ছেলে খাওয়া। শম্ভু অতর্কিতে তার চুলের মুঠি ধরে নির্মমভাবে প্রহার করে বলল, সব মাটি করে দিচ্ছিস তুই, সব মাটি করে দি। ওকে জেলে দিবার লেগেই তো আমি পুলিশে সব বলে এলাম, তুই এই কাণ্ডগালাকে করলি। রাধিকা প্রথমটায় ভীষণ উগ্র হয়ে উঠেছিল, কিন্তু শম্ভুর কথা সমস্তটা শুনেই তার মনে পড়ে গেল গত রাত্রির কথা। সত্যি এ কথা তো সেই বলেছিল। সে আর প্রতিবাদ করল না। নীরবে শম্ভুর সমস্ত নির্যাতন সহ্য করে উপুর হয়ে পড়ে ফুলে ফুলে কাঁদতে লাগল। আজ বিকেল থেকেই তাঁবুতে খেলা আরম্ভ হবে। শম্ভু তার জীর্ণ পোশাকটি বের করে পড়েছে। একটা কালো রঙের চোঙের মতো সরু প্যান্টালুন আর একটা কালো রঙেরই খাটো হাতা কোট। রাধিকার পরনে পুরনো রঙিন ঘাগরা আর অত্যন্ত পুরনো একটা ফুল হাতা বডিস। অন্য সময় মাথার চুল সে বেনি বেঁধে ঝুলিয়ে দিত, কিন্তু আজ সে বেনিই বাঁধল না। নিজেদের সব রকম দীনতা ও জীর্ণতার প্রতি অবজ্ঞায় ক্ষোভে তার যেন লজ্জায় মরতে ইচ্ছে হচ্ছিল। ওদের তাঁবুতে কিষ্টর সেই বিড়ালির মতো গালমোটা স্থবিরার মতো স্থূলাঙ্গী মেয়েটা পড়েছে গেঞ্জির মতো টাইট পাজামা জামা, তার উপর জরিদার সবুজ শার্টিনের একটা জাঙ্গিয়া ও কাঁচুলি ঢঙের বডিস। কুৎসিত মেয়েটাকেও যেন সুন্দর দেখাচ্ছে। ওদের জয়ঢাকটার বাজনার মধ্যে কাঁসা পিতলের বাসনের আওয়াজের মতো একটা রেশ শেষকালে ঝংকার দিয়ে ওঠে। আর এই কতকালের পুরনো একটা ঢ্যাপ ঢ্যাপে জয়ঢাক, ছি! কিন্তু তবুও সে প্রাণপণে চেষ্টা করে, জোর করতাল পেটায়। শম্ভু বাজনা থামিয়ে হাঁকল, ওই বড় বাঘ। বড় বাঘ কি করে? পক
পক্ষীরাজ ঘোড়া হয়, মানুষের সঙ্গে যুদ্ধ করে, মানুষের মাথা মুখে ভরে, চিবায় না। সে এবার লাফ দিয়ে নেমে ভেতরে গিয়ে বাঘটাকে খোঁচা দিল। জীর্ণ বৃদ্ধ বনচারী হিংস্রক আর্তনাদের মতো গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে ও তাঁবুর ভেতর থেকে সবল পশুর তরুণ হিংস্র ক্রুদ্ধ গর্জন ধ্বনিত হয়ে উঠল। মাচার ওপরে রাধিকা দাঁড়িয়েছিল, তার শরীর যেন ঝিমঝিম করে উঠল। ক্রূর হিংসা ভরা দৃষ্টিতে সে সেই তাঁবুর মাচানের দিকে চেয়ে দেখল কিষ্ট হাসছে। রাধিকার সঙ্গে চোখাচোখি হতেই সে হাঁকল। ওর তাঁবুর ভেতর থেকে দ্বিতীয়বার খোঁচা খেয়ে ওদের বাঘটা এবার প্রবল গর্জনে হুঙ্কার দিয়ে উঠল। রাধিকার চোখে জ্বলে উঠল আগুন। জনতা স্রোতের মতো কিষ্টর তাঁবুতে ঢুকল। শম্ভুর তাঁবুতে অল্প কয়েকটি লোক সস্তায় আমোদ দেখবার জন্য ঢুকল। খেলা শেষ করে মাত্র কয়েক আনা পয়সা হাতে শম্ভু হিংস্র মুখ ভীষণ করে বসে রইল। রাধিকা দ্রুত পদে মেলার মধ্যে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরেই সে ফিরল একটা কিসের টিন নিয়ে। শম্ভু বিরক্তি সত্ত্বেও সবিস্ময়ে প্রশ্ন করল, কি ওটা? কেরাচিনি, আগুন লাগায় দিব উহাদের তাঁবুতে। পুরা পেলুম নাই, 2 সের কম রইছে। তার চোখ জ্বলছে। শম্ভুর চোখও হিংস্র দীপ্তিতে জ্বলে উঠছিল। সে বলল, লিয়াই মদ। তাও তাও করে সুলবেক যখন। সে খিলখিল করে হেসে উঠল। সে অন্ধকারের মধ্যে বাইরে এসে দাঁড়ালো। ওই তাঁবুতে তখনও খেলা চলছে। তাঁবুর ছেঁড়া মাথা দিয়ে দেখা যাচ্ছিল কিষ্ট দড়িতে ঝোলানো কাঠের লাঠিতে দোল খেতে খেতে কসরত দেখাচ্ছে। ওহ, একটা ছেড়ে একটা ধরে দুলতে লাগলো। দর্শকেরা হাততালি দিচ্ছে। শম্ভু তাকে আকর্ষণ করে বলল, আগুন লয়, আগুন লয়, সেই লিসুত রাতে। তারা আবার মদ নিয়ে বসল। সমস্ত মেলাটা শান্ত, স্তব্ধ, অন্ধকারে সব ভরে উঠেছে। বেদেনী ধীরে ধীরে উঠল। এক মুহূর্তের জন্য তার চোখে ঘুম আসেনি। বুকের মধ্যে একটা অস্থিরতায়, মনের একটা দুর্দান্ত জ্বালায় সে অহরহ যেন পীড়িত হচ্ছে। সে বাইরে এসে দাঁড়ালো। গাঢ় অন্ধকার থমথম করছে, সমস্ত নিস্তব্ধ। সে খানিকটা এদিক থেকে ওদিক পর্যন্ত ঘুরে এলো, কেউ কোথাও জেগে নেই। সে এসে তাঁবুতে ঢুকলো। ফস করে একটা দেশলাই জ্বালালো। ওই কেরোসিনের টিনটা রয়েছে। তারপর শম্ভুকে ডাকতে গিয়ে দেখল সে শীতে কুকুরের মতো কুণ্ডলি পাকিয়ে অঘোরে ঘুমোচ্ছে। তার উপর ক্রোধে ঘৃণায় রাধিকার মন ছিছি করে উঠল। অপমান ভুলে গেছে, ঘুম এসেছে। সে শম্ভুকে ডাকল না। দেশলাইটা চুলের খোঁপায় গুঁজে টিনটা হাতে নিয়ে একাই বেরিয়ে গেল। ওই পিছন দিক থেকে দিতে হবে। ওদিকটা সমস্ত পুড়ে গেলে তবে এদিকটায় মেলার লোকে আলোর শিখা দেখতে পাবে। ক্রূর হিংস্র সাপিনীর মতোই সে অন্ধকারের মধ্যে মিশে সনসন করে চলেছিল। পেছনে এসে টিনটা নামিয়ে সে হাঁপাতে শুরু করল। চুপ করে বসে সে খানিকটা বিশ্রাম করে নিল। বসে থাকতে থাকতে তাঁবুর ভেতরটা একবার দেখে নেওয়ার জন্য সে কানাতটা সন্তর্পণে ঠেলে বুক পেতে মাথাটা গলিয়ে দিল। সমস্ত তাঁবুটা অন্ধকার। সরীসৃপের মতো বুকে হেঁটে বেদেনী ভেতরে ঢুকে পড়ল। খোঁপার ভেতর থেকে দেশলাইটা বের করে ফস করে একটা কাঠে জেলে ফেলল। তার কাছেই এই যে কিষ্ট একটা অসুরের মতো পড়ে অঘরে ঘুমোচ্ছে। রাধিকার হাতের কাঠিটা জ্বলতে লাগলো। কিষ্টর কঠিন সুশ্রী মুখে কি সাহস! ওহ, বুকখানা কি চওড়া, হাতের পেশিগুলো কি নিটোল। তার আশেপাশে ঘোড়ার খুরের দাগ। ছুটন্ত ঘোড়ার পিঠে কিষ্ট নেচে ফেরে। ওই যে কাঁধে সদ্য ক্ষত চিহ্নটা, ওই দুর্দান্ত সবল বাঘটার নখের চিহ্ন। দেশলাইটা নিভে গেল। রাধিকার বুকের মধ্যেটা তোলপাড় করে উঠল, যেমন করেছিল শম্ভুকে প্রথম দিন দেখে। না, আজকের আলোড়ন তার চেয়েও প্রবল। উন্মত্তা বেদেনী মুহূর্তে যা করে বসল তার স্বপ্নের অতীত। সে উন্মত্ত আবেগে কিষ্টর সবল বুকের উপর ঝাঁপ দিয়ে পড়ল। কিষ্ট জেগে উঠল, কিন্তু চমকালো না। ক্ষীণ নারী তনুখানি সবল আলিঙ্গনে আবদ্ধ করে বলল, রাধি,
দাঁড়া, মদ নে, দাঁড়া। না চল, উঠে পড়, এক্ষুনি এখান থেকে পলাই চল। রাধিকা অন্ধকারের মধ্যে হাঁপাচ্ছিল। কোথা? ওই দিশান্তরে দিশান্তরে? এ তাবু টাবু? থাক পইরা, ও শম্ভু লিবে খন। তুমি ওয়ার রাধিকে লিবা আর ওয়াকে দাম দিবা না, হ্যাঁ? সে নিম্ন স্বরে খিলখিল করে হেসে উঠল। উন্মত্ত বেদিয়া, তার উপর দুরন্ত যৌবন, ইষ্ট দ্বিধা করল না। ও ঠিক আছে, চল, তোকে নিয়ে যাবো, চল। দাঁড়াও, সে কেরোসিনের টিনটা শম্ভুর তাঁবুর ওপর ঢেলে দিয়ে মাঠের ঘাসের ওপর ছড়িয়ে দিয়ে চলতে চলতে বলল, চল। টিনটা শেষ হতেই সে দেশলাই জেলে কেরোসিন সিক্ত ঘাসে আগুন ধরিয়ে দিল। খিলখিল করে হেসে বলল, মরুক মরুক পুরা পুইরা। শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনায় বেদেনি। গল্পের দুপুর, গল্পের আড্ডা আজ এখানেই শেষ। আমাদের গল্প শুনে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর গল্পটা শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর প্রতি রবিবার ঠিক দুপুর 1টায় শুনতে ভুলবেন না দ্য ডার্ক হর্সেস, গল্পের দুপুর, গল্পের আড্ডা।